হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নতুন লেকচার নিয়ে আসছি। আজকে আমার যে লেকচারটা হবে সেটা ফার্স্ট ইয়ারে কোনো ছেলেদের জন্য না, কারণ ফার্স্ট ইয়ারে আমরা শুরুতেই ভেক্টর নিয়ে বেশ কয়েকটা লেকচার দিয়েছি, সেগুলো নিয়ে আলোচনা করছি। তবে আজকের যে লেকচারটা সেটা ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক, কারণ তোমরা যারা আসো ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নেব তাদেরকে সবই একই একটা সিলেবাস মেনটেন করতে হবে। তো যাক, আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থির তড়িৎ। আজকে হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ। স্থির তড়িৎ চ্যাপ্টারে যে বিষয়গুলো নিয়ে প্রথমে আলোচনা করতে হয় সেগুলো নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। প্রথম হচ্ছে চার্জ কাকে বলে। চার্জ হচ্ছে ইলেকট্রন ও প্রোটনের যে ক্রিয়া বা ধর্ম, সেটাকে চার্জ বলে। ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে এক ধরনের বিশেষ ধর্ম আছে। এরা হচ্ছে অন্য কোনো চার্জ, যেমন ধরো ইলেকট্রন বা প্রোটন, এই দুটোকে যদি পাশাপাশি রাখা হয় একে অন্যকে কি করবে, এরা আকর্ষণ করবে, অর্থাৎ নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে। সেই বিষয়গুলো আমরা এটা নিয়ে আলোচনা করব। তারপরে চার্জ একটা বিষয়, তারপরে যে জিনিসটা থাকে যে স্থির তড়িৎ কি, চল তড়িৎ কি। স্থির চার্জের ক্রিয়াকে বলা হয় স্থির তড়িৎ। স্থির তড়িতের সংজ্ঞা হচ্ছে স্থির চার্জের ক্রিয়াকে বলা হয় স্থির তড়িৎ। যদি চল তড়িতের কথা বলি তাহলে তুমি কি বলবা যে গতিশীল চার্জের ক্রিয়াকে গতিতড়িৎ বলে না, গতিশীল চার্জের ক্রিয়াকে চলতড়িৎ বলে, এরকম একটা বিষয়। এখন পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কোনো পরমাণুতে চার্জের উৎপত্তি কিভাবে হয়। ধরে নাও যে আমরা যদি জানি যে পরমাণু আসলে কি হয়, চার্জ নিরপেক্ষ হয়। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কিরকম, মনে করো আমরা যদি সোডিয়াম নেই তাহলে সোডিয়ামে প্রোটন সংখ্যা কতটা, সোডিয়ামের প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা 11টা এবং প্রোটন সংখ্যাও থাকে কতটা, 11টা প্রোটন সংখ্যা থাকে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা 11টি, প্রোটন সংখ্যা 11টি। এখন আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ কত। একটা ইলেকট্রনের চার্জ 1e, ইলেকট্রনকে এরকম প্রকাশ করা হয়। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর একটা প্রোটনের চার্জ হচ্ছে 1p, সেটা একটা প্রোটনের চার্জ পজিটিভ চার্জ এবং ইলেকট্রনের চার্জ নেগেটিভ, আর প্রোটনের চার্জ সেম চার্জ পজিটিভ, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এই দেখো, এই চার্জটা নেগেটিভ, এই চার্জটা পজিটিভ। এখন পরমাণুতে যদি একটা ইলেকট্রনের একটা প্রোটনের চার্জ যদি যোগ করো তাহলে কত পাবা, 0 পাবা। তো পরমাণুতে যদি 11টা, যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা যেমনটা বলছি, সোডিয়ামের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে। তাহলে এখানে প্রোটনের চার্জ Na এর প্রোটনের চার্জ তুমি পাবা কত, 11 × 1.6 × 10⁻⁻19 কুলম্ব। যদি Na এর ইলেকট্রনের চার্জ বলি, Na এর ইলেকট্রনের চার্জ বললে কত হবে, মাইনাস। কারণ কি, এই 1.6টা হবে মাইনাস, কার জন্য, ইলেকট্রনের জন্য। তাহলে এখন টোটাল চার্জটা আমার কত, টোটাল চার্জ আসবে 0। দেখো 0 হয়ে গেল, কারণ সেম পরিমাণ চার্জ প্লাস মাইনাস করলে 0। এখন একটা বিষয় হচ্ছে, এর থেকে আমরা বুঝতে পারি যে পরমাণু চার্জ নিরপেক্ষ। কিন্তু আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে সোডিয়াম আয়ন। সোডিয়াম যখন উত্তেজিত অবস্থায় থাকে তখন তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে। এটার সাথে আমরা খুবই পরিচিত যে আয়নিক বন্ধন গঠনের সময় সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে। বিষয়টা থাকে এরকম যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন হয়, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন হয়ে যায়, একটা ইলেকট্রন ত্যাগ করে। এখন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা কত হবে, 11টা ইলেকট্রন থেকে 10টা হয়ে গেল। দেখো, একটা ইলেকট্রন যখন ত্যাগ করলো এখানে একটা প্রোটনের চার্জ বেশি থাকলো। একটা প্রোটনের চার্জ অর্থাৎ এখানে কত, 11টা প্রোটনের চার্জ, এখানে 10টা ইলেকট্রনের চার্জ। তার মানে একটা প্রোটনের চার্জ যখন এখানে বেশি থাকবে তখন তুমি তাকে কি বলবা, এই যে চার্জ একটা বেশি থাকলো, এই একটা প্রোটনের চার্জ বেশি থাকলে মাথার উপরে, সোডিয়ামের মাথার উপরে আমরা একটা চার্জ বোঝাই সোডিয়াম আয়ন। ঠিক আছে? তো এভাবে কোন পরমাণুতে দেখা যায় পজিটিভ চার্জের উৎপত্তি হয়। এখন নেগেটিভ চার্জের উৎপত্তি কিভাবে হয়, যখন পরমাণুতে একইভাবে নেগেটিভ চার্জের উৎপত্তির ক্ষেত্রে যদি সোডিয়াম না চিন্তা করে ওইরকম একটা পরমাণু ক্লোরিন চিন্তা করো, ক্লোরিনের কথা ভাবলে
ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তার মানে এখানে প্রোটন সংখ্যা কতটা? প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা 17, তার মানে এখানে প্রোটনের চার্জ 17 ইনটু এত, ইলেকট্রনের চার্জ কত? 17 ইনটু এত, টোটাল চার্জ কত? 0, টোটাল চার্জ 0। কিন্তু যখন আমি ক্লোরিন চার্জের কথা বলবো, অর্থাৎ ক্লোরিন আয়নের কথা বলবো, তখন আমি বলবো যে ক্লোরিন একটা ইলেকট্রন কোনো একটা ধনাত্মক কোনো একটা ধাতব মৌল যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তখন সেই ইলেকট্রনটা সে কি করে? যে গ্রহণ করলো, তখন কি হয়ে যায়? ক্লোরিন আয়ন হয়ে যায়। সেক্ষেত্রে তুমি এখানে কি লিখবা? যে ক্লোরিন নেগেটিভ আয়নের প্রোটনের চার্জ, প্রোটনের সংখ্যা, এখানে প্রোটন সংখ্যা, একটা প্রোটন সে দান করে নাই, একটা প্রোটন যদি দান না করে তাহলে এখানে কি হয়ে যাবে? 17টাই রয়ে গেল, কিন্তু একটা ইলেকট্রন সে গ্রহণ করছে। তাহলে ক্লোরিন নেগেটিভ আয়নের ক্ষেত্রে তোমার এখানে একটা যেহেতু গ্রহণ করছে, তাহলে 17 কত হয়ে যাবে? 18। তাহলে দেখো এখানে কি পাওয়া যাবে? একটা মাইনাস চার্জ বাড়তি রয়ে গেল, যার জন্য আমরা এখানে কি লিখছি? ক্লোরিন মাইনাস। তো এইভাবে পরমাণুতে চার্জের উৎপত্তি হয়। এখন যে বিষয়টা থাকে যে চার্জ তো উৎপত্তি হইল, আমরা এখান থেকে পরমাণুতে চার্জের উৎপত্তি কিভাবে হয় সেটা দেখলাম। যে কেউ যদি ইলেকট্রন অতিরিক্ত গ্রহণ করে, কোনো পরমাণু যদি একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে, তাহলে সেখানে চার্জের উৎপত্তি হয়। এখন ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জের ক্ষেত্রে আমরা অন্য কোনো উপায়কে চার্জ তৈরি করতে পারি। এই আদান প্রদান, ইলেকট্রনের আদান প্রদানটা কিভাবে হয়? যেমন ক্লাস 10-এ তোমরা পড়ে আসছে, যদি রেশম কাপড় দ্বারা কাঁচদণ্ডকে ঘষি, তাহলে দেখা যাবে যে কাঁচদণ্ড ধনাত্মক আয়নে আহিত হয়, আর রেশম কাপড় ঋণাত্মক আধানে আহিত হয়। অর্থাৎ এখানে যে জিনিসটা হইলো, যে ধনাত্মক যে হয় সে কি? ইলেকট্রন ত্যাগ করে। যেমন এখানে দেখলাম যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছিল, যার জন্য সে ধনাত্মক আধানে আহিত হয়েছিল। অর্থাৎ এখানে কাঁচদণ্ড যেহেতু ধনাত্মক আধানে আহিত হবে, সেজন্য কি হবে? কাঁচ ইলেকট্রন ত্যাগ করবে, কাঁচের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম। অন্যদিকে রেশম কাপড় যেহেতু ঋণাত্মক আধানে আহিত হবে, সুতরাং রেশমের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, অর্থাৎ রেশম এই জন্য ইলেকট্রন গ্রহণ করবে এবং ঋণাত্মক আধানে আহিত হবে। উল্টা যদি দেখা যায় যে এবোনাইট দণ্ডকে যদি ফ্ল্যানেল দ্বারা ঘষি, তাহলে দেখা যাবে এবোনাইট দণ্ড ঋণাত্মক আধানে আহিত হয়, ফ্ল্যানেল ধনাত্মক আধানে আহিত হয়। তাহলে ফ্ল্যানেল কি হচ্ছে? এখানে ফ্ল্যানেল ইলেকট্রন ত্যাগ করতেছে, সে ধনাত্মক, তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম। অন্যদিকে ইবোনাইটের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, সে গ্রহণ করে ঋণাত্মক আধানে আহিত হবে। এই হচ্ছে ব্যাপার। আমরা এভাবে ধনাত্মক এবং ঋণাত্মক আধান কিভাবে তৈরি করা যায় সে সম্বন্ধে জানলাম। আর একটা বিষয়, ক্লাস 10-এ একটা বিষয় থাকে যে কোনো বস্তুতে আধানের উপস্থিতি কিভাবে নির্ণয় করা যায়। এই বিষয়টা আমরা আলোচনা করব না, কারণ আই হোপ তোমরা সবাই জানো যে তড়িৎবীক্ষণ যন্ত্র কিভাবে কাজ করে। এখন ক্লাস তোমাদের ইন্টার সেকেন্ড ইয়ারে আসার পরে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব, সবচেয়ে বেশি বা সবচেয়ে কম এরকম ইম্পর্টেন্ট বলে কোনো বিষয় নাই, কারণ আমাদের সবকিছুই করতে হবে। তো এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে চার্জের নিত্যতা। নিত্যতা বললে আমরা যে জিনিসটা বুঝি, যেমন শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা বললে আমরা বুঝি যে পৃথিবীতে মোট শক্তির পরিমাণ কি? ধ্রুব। শক্তির সৃষ্টি বা ধ্বংস নয়, শুধুমাত্র শক্তি এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হতে পারে। ঠিক একইভাবে আমরা যদি বলি চার্জের নিত্যতার কথা বলি, তাহলে পৃথিবীতে মোট চার্জের পরিমাণ ধ্রুব। পৃথিবীতে যে পরিমাণ চার্জ আগে ছিল সেই পরিমাণে চার্জ আসে। তুমি চাইলেই চার্জ কি করতে পারো না, নতুন করে চার্জ সৃষ্টি করতে পারো না, বা নতুন করে চার্জ তুমি ধ্বংস করে দিতে পারবে না। পৃথিবীতে মোট চার্জ পরিমাণ ধ্রুব, চার্জের সৃষ্টি বা ধ্বংস নয়। চার্জ শুধুমাত্র এক বস্তুতে, এক পরমাণু থেকে আর পরমাণুতে কি হতে পারে? স্থানান্তর করতে পারে। এইটাই হচ্ছে একটা ব্যাপার। এরপরে আসে স্যার চার্জের কোয়ান্টায়ন। চার্জের কোয়ান্টায়ন, এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। চার্জের কোয়ান্টায়ন খুব আসে পরীক্ষায়, খুব দেখা যায়। যে চার্জের কোয়ান্টায়নের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা জিনিসের একটা সর্বনিম্ন মান আছে। চার্জ 8 কুলম, 10 কুলম, 12 কুলম অনেক হইতে পারে, কিন্তু সর্বনিম্ন চার্জ কত? সর্বনিম্ন চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে সর্বনিম্ন মান। চার্জের সর্বনিম্ন মান হচ্ছে এটা, যেটা ইলেকট্রনের চার্জের, একটা ইলেকট্রনের চার্জের মান হচ্ছে কত? একটা ইলেকট্রনের চার্জের মান হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জের সর্বনিম্ন মান, বা চার্জের সর্বনিম্ন মান। এক কথায় চার্জের সর্বনিম্ন মান। এখন কোনো বস্তুতে যদি চার্জ থাকে, তাহলে সেটার মান, এই যে মানটা আছে, এই মানের পূর্ণ গণিতক আকারে থাকতে হবে। এই মানের পূর্ণ গণিতক, কথা আমি যদি বলি যে একটা বস্তুতে চার্জ আছে, সেই চার্জের মান 10e হইতে পারে, 12e হইতে পারে,
5e হইতে পারে, কিন্তু কখনোই কি হবে না 5.6e হইতে পারে না, 5.6e হওয়া যাবে না, বা 4.9e হওয়া যাবে না, অর্থাৎ এরকম ফ্র্যাকশন মান হওয়া যাবে না। অর্থাৎ চার্জের যে মানগুলো হতে হবে সেগুলো পূর্ণ সংখ্যা থাকবে, এরকম 10e 11e 5e এরকম হতে হবে, পূর্ণ সংখ্যা হতে পারে। আর এই বিষয়টাকে বলা হয় চার্জের কোয়ান্টাম, অর্থাৎ চার্জের কোন বস্তুতে চার্জের যে মান থাকবে সেটা ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক হবে, এই বিষয়টাকে চার্জের কোয়ান্টাম বলা হয়। এরপরে আসি আমরা কুলম্বস ল। শুরুতেই তড়িৎ চ্যাপ্টারে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে কুলম্বস ল। চলো আমরা কুলম্বস ল নিয়ে দেখি। দেখো, কুলম্বের সূত্রে যে জিনিসটা বলা হয়, যে কোনো দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের কথা বলা হয়। যে কোনো দুইটা চার্জ, এখানে আমি চার্জগুলোকে পজিটিভ দিচ্ছি, আমি পজিটিভ আপাতত দিব না, পজিটিভ দেওয়ার দরকার নাই। আপাতত এগুলো হচ্ছে চার্জ, চিন্তা করো, হতে পারে পজিটিভ হতে পারে নেগেটিভ, আপাতত আমরা শুধু ভাববো এটা চার্জ। পজিটিভ বা নেগেটিভ হলে কি কি হয় সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যে পজিটিভ হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে। আমরা শুধুমাত্র দুটো চার্জের কথা চিন্তা করবো, যে এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। তো কুলম্বের সূত্রে যেটা বলা হয় যে দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, কারণ চার্জের মধ্যে আকর্ষণ বল থাকতে পারে, বিকর্ষণ বল থাকতে পারে, ঠিক আছে। আর একটা কথা বলা হচ্ছে এখানে এই দুটার মধ্যে একটা মাধ্যমের দরকার আছে। আপাতত আমি যদি শূন্য মাধ্যম চিন্তা করি, শূন্য মাধ্যম, বা এর মধ্যে অন্য কোনো মাধ্যম লাইক কাগজ দিলাম, কাঠ দিলাম, কয়লা দিলাম, অন্য কোনো মাধ্যম দিয়ে দিতে পারি যে মাধ্যমটা বিদ্যুৎ পরিবহন করে না, এরকম কোনো মাধ্যম দিতে পারি। কারণ বিদ্যুৎ পরিবহন করে ফেললে আকাম হয়ে যাবে। তো এখন আকাম বলতে কি, যে বিষয়টা হচ্ছে যে তাহলে তো চার্জগুলো পরিবাহিত হয়ে একে অন্যের কাছে চলে যাবে, বা বিকর্ষণ করলে অন্যরকম ব্যাপার হবে। তো এই জন্য কোনো পরিবাহী মাধ্যম, যেমন অপরিবাহী একটা মাধ্যম দিতে পারি। তাহলে এখন আমরা যদি বলি, সংজ্ঞাটা বলতে যাই, তাহলে আমাদের যেভাবে বলতে হবে নির্দিষ্ট মাধ্যমে, নির্দিষ্ট মাধ্যমে, মাঝখানে যে মাধ্যমটা আছে সেটা নির্দিষ্ট। কাঠ হলে কাঠই থাকবে, কয়লা হলে কয়লাই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে একটা নির্দিষ্ট মাধ্যমে দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বল হইতে পারে, বিকর্ষণ বল হইতে পারে। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এদের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এইখানে যে বলটা হবে, এদের মধ্যে যে বল ক্রিয়া করবে সেই বলটা হবে এদের গুণফলের সমানুপাতিক, Q1 Q2 এর সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের কি হবে, বর্গের ব্যস্তানুপাতিক। এদের মধ্যবর্তী দূরত্ব কত, আর এই r এর বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটা সমানুপাতিককে যদি একসাথে আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারবো F প্রপোর্শনাল Q1 Q2 বাই r স্কয়ার। ঠিক আছে, আমরা জানি যে এরকম সমানুপাতিক থাকলে এটাকে যদি ইকুয়াল করতে চাই, তাহলে আমাকে একটা কি সমানুপাতিক ধ্রুবক দিতে হয়, কি Q1 Q2 ভাগ r স্কয়ার। এখন এই k এর মান কত, ক্যালকুলেশন করে দেখা গেছে যে এই k এর মান শূন্য মাধ্যমে হয়। শূন্য মাধ্যমে কত হবে, বা আমি যদি শূন্য মাধ্যমের কথাটা প্রথমে বলি, যে a ইকুয়াল টু হচ্ছে k এর মান 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 ভাগ r স্কয়ার। এইখানে এই 1/4 পাই ইপসিলন নট এর মানই বা কত, আর এই এপসিলন নট এর মানই বা কত। এই এপসিলন নট কে কি বলা হয়? আচ্ছা, আমরা এখন এই ফর্মুলাটা পাইলাম, এই যে ফর্মুলাটা পাইছি, এইটাই মূলত যে অঙ্ক করার জন্য যে ফর্মুলাটা কাজে লাগে, কুলম্বের সূত্র নামে যে সূত্রটা পরিচিত, সেটা এইটা। তবে একটা বিষয়, এখানে যেহেতু এপসিলন নট দিছি, এর অর্থ হচ্ছে যে এই সূত্রটা শুধুমাত্র কার জন্য কাজে লাগবে, শূন্য মাধ্যমের জন্য। শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে বলতে পারো, শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে। কেন, এগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব ধীরে ধীরে। যদি এই দুই চার্জের মাঝখানে কিছু না থাকে, ফাঁকা থাকে, অথবা বায়ু থাকে, তাহলে সেই মাধ্যমটাকে আমরা শূন্য মাধ্যমের মতো তুলনা করব, এবং সেক্ষেত্রে এইখানে আমরা 1/4 পাই এপসিলন নট এই কনস্ট্যান্টের মান ইউজ করতে পারবো। তাছাড়া অন্য কিছু হবে, কি হবে সেটা আমরা দেখব। তো আগে আমরা দেখি এপসিলন নটটা কি। এপসিলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, আচ্ছা স্যার, এই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বিষয়টা কি, এর মান কত, এর মানটা আগে দেখি, বিষয়টা কি ধীরে ধীরে আমরা দেখব। এই এপসিলন নট এর মানটা যেটা আসে সেটা হচ্ছে 8.854 × 10⁻12
n পাওয়ার 1 m পাওয়ার 2 c স্কয়ার। এটা হচ্ছে আমাদের এপসাইলন নট এর মান। এখন এই এপসাইলন নট এর মানটা যদি এইখানে বসাও, দেখো 4 আছে, পাই আছে, এপসাইলন নট এর মানটা এখান থেকে যদি এখানে বসাও তাহলে 1/4 পাই এপসাইলন নট এর একটা মান পাবা। সেই মানটা তুমি 8.99 এই টাইপের পাবা, যেটাকে আমরা প্রায় বলে দিতে পারি যে 9 × 10⁹ এরকম আসবে। তোমরা ক্যালকুলেটর দিয়ে চেক করবা, nm স্কয়ার c পার 2 এইটা আসে। এখন এখান থেকে আমরা যেহেতু পেয়ে গেলাম যে 1/4 পাই এপসাইলন নট এর মান এত, তাই শূন্য মাধ্যমে যদি কেউ এই সূত্রটা অ্যাপ্লাই করতে চায়, সে যদি ডাইরেক্টলি এরকম লিখি আমি তাকে কোনো অপরাধ দিব না। 9 × 10⁹ শুধু শূন্য মাধ্যমের জন্য, কথা মনে রাখো, q1 q2 ভাগ r স্কয়ার, তাহলে কোনো অসুবিধা হবে না, সে এই ফর্মুলাও লিখতে পারে। আচ্ছা, বা অথবা এইটা লিখলো, তারপরে সে এই জায়গাতে এটার পরিবর্তে 9 × 10⁹ লিখে দিল, ঠিক আছে। এখন স্যার এই আপনি যে বলছিলেন এপসাইলন নট বা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বা ইলেকট্রিক পারমিটিভিটি এইটার ব্যাপারটা ইন ভ্যাকুয়াম, এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। তো আমাদের একটা ব্যাপার ছিল যে এই এপসাইলন নটটা কি, এইটা একটা জিনিস, বা শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা যাই বলো, এটার যদি পরিচয় জানতে চাই তো চলো দেখো, এইখানে মনে করো একটা চার্জ আছে, পজিটিভ চার্জ, আর আমি এখানে একটা নেগেটিভ চার্জ নিলাম। এই দুই চার্জের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তড়িৎ ক্ষেত্র বিষয়টা হচ্ছে এরকম যে একটা চার্জ তার চারপাশে নির্দিষ্ট একটা অঞ্চল পর্যন্ত তার একটা প্রভাব বিস্তার করে। সেই প্রভাবটা হচ্ছে এরকম যে এই এলাকার মধ্যে অন্য একটা চার্জ যদি নিয়ে আসা হয় তাহলে তাকে সে কি করবে, আকর্ষণ বা বিকর্ষণ করবে। তো এই চার্জের চারপাশে কি রয়েছে, একটা তোমার তার তড়িৎ ক্ষেত্র রয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের একটা দিক আছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, এগুলোর জন্য আলাদা একটা লেকচার দিব। বলরেখা অনুসারে তড়িৎ ক্ষেত্রের দিক তৈরি হয়। তো এখানে তড়িৎ ক্ষেত্রের দিক হবে পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে। এখন তুমি চিন্তা করো যে এই চার্জের মাঝখানে যদি কি করো, একটা মিডিয়াম দিয়ে দাও, সেই মিডিয়ামে কি থাকবে, এখানে তুমি যে মিডিয়ামে দাও, একটা অপরিবাহী যদি মাধ্যম দেওয়া যায়, সেই মাধ্যমের মধ্যে ইলেকট্রন, প্রোটন এই ধরনের চার্জগুলো থাকবে। এখন এই ইলেকট্রন যেগুলো আছে, সেই ইলেকট্রনগুলো দেখবা, নেগেটিভ চার্জগুলো, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, সেগুলো কোন দিকে চলে আসবে, এই পজিটিভ চার্জের আকর্ষণে বাম দিকে চলে আসলো, আর পজিটিভ চার্জগুলো এই নেগেটিভ চার্জের আকর্ষণে ডান দিকে চলে যাবে। এখন এইখানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ দুই প্রান্তে যখন সৃষ্টি হবে, তখন এদের মধ্যে এক ধরনের কি হবে, এদের মধ্যে এক ধরনের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। সেই তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে কাজ করবে, সেই তড়িৎ ক্ষেত্রটা নিশ্চয়ই কোন দিকে কাজ করবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে, এই দিকে কাজ করবে। এখন এই তড়িৎ যে বলরেখাগুলো রয়েছে, এই তড়িৎ ক্ষেত্রকে যদি আমি E1 বলি, আর এই তড়িৎ ক্ষেত্রকে E2 যদি বলি, তাহলে এই E1 কে E2 কি করবে, বাধা প্রদান করবে। E1 কে E2 বাধা প্রদান করবে। এখন এই বাধা দেওয়ার পরে যতটুকুকে E1 এর মান অবশ্যই কি হবে, E2 চেয়ে বেশি হবে, E1 এর মান E2 চেয়ে বেশি হবে। সেক্ষেত্রে এই বাদ দেওয়ার পরে যতগুলো বলরেখাকে সে অ্যালাউ করবে, অর্থাৎ এটা হচ্ছে ভেদনযোগ্যতা এমন একটা বৈশিষ্ট্য, কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা এমন একটা বৈশিষ্ট্য যে সে তোমার কি করবে, তড়িৎ ক্ষেত্রকে কি করবে, দুটো চার্জের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় সেটাকে বাধা সৃষ্টি করবে। দেখো এখানে দুটো চার্জের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেটাকে কি করছে, সে বাধা সৃষ্টি করছে। এইটা হচ্ছে ভেদনযোগ্যতার একটা বৈশিষ্ট্য। এখন যদি দুটো চার্জের মধ্যে এবং কোন মাধ্যমের যদি ভেদনযোগ্যতা হয়, যদি আমি যেমনটা বলছি এখানে শূন্য মাধ্যম নয়, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে যদি থাকতো তাহলে এখানে কোনো পারমিটিভিটি মানে বাধা দেওয়ার কেউ থাকতো না। শূন্য মাধ্যমের চাইতে কত গুণ বেশি বাধা প্রদান করতেছে, সেটা হচ্ছে ওই মাধ্যমের ভেদনযোগ্যতা। অর্থাৎ শূন্য মাধ্যমে থাকলে এখানে যতটুকু, অর্থাৎ বায়ু বা একদম ফাঁকা থাকলে যতটুকু বাধা তাকে প্রদান করতো, যতটুকুই বাধা প্রদান করতো, তার চাইতে কোন মাধ্যম যতটুকু বেশি বাধা প্রদান করে সেটাকে ওই মাধ্যমে কি বলা হয়, ভেদনযোগ্যতা বলা হয়। আচ্ছা, এরপরে আমরা এই শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা নিয়ে আমরা আলোচনা করছি আমরা। এরপরে আসি, তাহলে যদি শূন্য মাধ্যমের না হয়ে অন্য কোনো মাধ্যম হয়, তখন আমরা কুলম্বের সূত্রটা লিখবো। ফাইনালি কুলম্বের সূত্রটা লিখবে এরকম 1/4 পাই এপসাইলন। এখানে নট দিব না, অন্য কোনো যদি মাধ্যম থাকে তাহলে এখানে লিখবো এপসাইলন। এখানে আমরা এপসাইলন নট দেওয়ার অর্থ হচ্ছে শূন্য মাধ্যম বা বাই মাধ্যম। তাহলে এরকম লিখবো q1 q2 ভাগ r স্কয়ার।
এই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। ওকে, এরপর এদের এই বল, এটা আমরা জানি যে বল একটা ভেক্টর রাশি, এর একটা দিক আছে, এই দিক নিয়ে আলোচনা করতে হবে আমাদের। তো দিক নিয়ে আলোচনা অবশ্যই আমরা করব। তার আগে এই এপসাইলন নটের সাথে এপসাইলন অর্থাৎ শূন্য মাধ্যম, মনে করো এখানে দুটো চার্জ আছে, এখানে দুটো চার্জ আছে, এদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করবে শূন্য মাধ্যমে, এর মধ্যে কিছু নাই, শূন্য মাধ্যম। তাহলে এদের মধ্যে যে বল ক্রিয়া করবে সেটা কত হবে? F equal to 1/4 pi epsilon naught q, আচ্ছা এটা q1 q2 ধরি আমি, q1 q2 ভাগ মধ্যবর্তী দূরত্ব যদি r হয় তাহলে তুমি লিখবা r²। এরপর এই সেম চার্জ দুটো, এই সেম পরিমাণ চার্জ দুটো আছে এবং মধ্যবর্তী দূরত্ব r ই রয়েছে, কিন্তু মাধ্যম এখানে একটা, তুমি যে করে একটা মাধ্যম প্রবেশ করাছো, এখানে নির্দিষ্ট একটা মাধ্যম দিলাম, তুমি তোমার যে ধরনের মাধ্যম পছন্দ, কাগজ দিতে পারো, কাঠ দিতে পারো, যে কোনো একটা মাধ্যম দিলা, সেই মাধ্যমের ভেদনযোগ্যতা, মাধ্যমের ভেদনযোগ্যতা ধরে নাও, মাধ্যমের ভেদনযোগ্যতা হচ্ছে এপসাইলন শুধুমাত্র। আর এই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই যে মাধ্যমটা তুমি নিবা সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। পরাবৈদ্যুতিক ধ্রুবক বিষয়টা কি আমরা এটা পরে দেখতেছি। পরাবৈদ্যুতিক ধ্রুবক বিষয়টা হচ্ছে এখন, তার আগে আমরা দেখো এই দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বলের ক্ষেত্রে আমরা লিখব 1/4 পাই এপসাইলন q1 q2 ভাগ r²। দেখো এখানে কিন্তু আমরা এপসাইলন নট দেই নাই, কারণ এখানে দ্বিতীয় ক্ষেত্রে কি করছে, একটা মাধ্যম দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, আর হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মধ্যমাঙ্ক, এটাকে তড়িৎ মধ্যমাঙ্ক বলা হয় বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মধ্যমাঙ্ক হচ্ছে যে, এটাকে যদি আমি 2 নাম্বার ইকুয়েশনের যে বলটা সেটা যদি Fm ধরি, যে কোনো মিডিয়াম আছে, তো শূন্য মাধ্যমে দুটি চার্জের মধ্যে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে এবং যে কোনো মাধ্যমে দুটো চার্জের মধ্যে যে পরিমাণ বল ক্রিয়া করে সেটা আকর্ষণ বা বিকর্ষণ করে, এই দুই বলের অনুপাত অর্থাৎ এই বল এবং এই বলের অনুপাতকে বলা হয় কি, তড়িৎ মধ্যমাঙ্ক। অর্থাৎ তড়িৎ মধ্যমাঙ্ক K = তুমি লিখবা F ভাগ Fm। এখন যদি তুমি F বাই Fm করো তাহলে দেখো এটাকে এটা দ্বারা ভাগ করলে কি কি কাটা যায়, এই মাস বরাবর যদি টান দাও তাহলে 1/4 পাই টা উপরে গেলে কি থাকবে, এপসাইলন নটটা উপরে চলে যাবে, এপসাইলনটা উপরে চলে যাবে, এপসাইলন নটটা নিচে থাকবে। কারণ কি, এটা 1 বাই নিচে থাকলে এটা কি হবে, উল্টে যাবে। q1 q2 উপরে, এটা উপরে আছে, এটা নিচের দিকের উপরে থাকবে, কিন্তু r² টা উল্টে উপরে চলে যাবে। তাহলে দেখা যায় যে ভাগ করলে যে জিনিসটা হবে q1 q2 r² সব চলে যাবে, 1/4 পাই চলে যাবে, শুধু কি এটা উপরে যায় এপসাইলন বাই এপসাইলন নট থাকবে। এইটা হচ্ছে, আচ্ছা তাহলে এখন এই এপসাইলন যেটা চাইছিলাম সেটা ইকুয়াল টু কত, এপসাইলন নট ইনটু কে। অর্থাৎ কোন মাধ্যমে, দেখো কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক, কোন মাধ্যমের ভেদনযোগ্যতা এপসাইলন এর মান হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা এবং যেই মাধ্যমের কথা বলা হচ্ছে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এর গুণফলের সমান। কোন মাধ্যমের ভেদনযোগ্যতা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা এবং যেই মাধ্যমের কথা বলা হচ্ছে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক মধ্যমাঙ্কের গুণফলের সমান। এটার মাধ্যমে আমরা কি পেয়ে গেলাম, সেই মাধ্যমের ভেদনযোগ্যতাটা পেয়ে গেলাম। ঠিক আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। এখন বাতাসের ক্ষেত্রে এই কে এর মানটা কত হয়, বাতাসের ক্ষেত্রে কে এর মান হয় 1.005, যেটা অলমোস্ট 1, যেটা অলমোস্ট কি হয় 1 হয়। সেক্ষেত্রে এখানে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট ইনটু 1 যদি দাও তাহলে এপসাইলন আর এপসাইলন নট এর মান কি হয়ে যায়, সমান হয়ে যায়। যার জন্য বাতাসের ক্ষেত্রে আমরা डायरेक्टली বলি যে এপসাইলন নট ইউজ করো, এবং বাতাসের ক্ষেত্রে डायरेक्टली বলা হয় যে 9 × 10⁹, যেটা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার ক্ষেত্রে 1/4 পাই এপসাইলন নট এর মান আসে, এটা বাতাসের ক্ষেত্রে ব্যবহার করতে অনুমতি দেওয়া হয়। আচ্ছা, তাহলে আমরা স্থির তড়িতে কুলম্বের যে সূত্রটা আছে সেইটা বিষয়টা দেখলাম। এখন দেখো প্রায় সময় একটা কোশ্চেন করা হয় যে দুইটা চার্জ যদি থাকে তাহলে দুইটা চার্জের মধ্যে
কোথায় নিষ্ক্রিয় বিন্দু থাকবে, এরকম প্রশ্ন করা হয়। তো নিষ্ক্রিয় বিন্দুর বিষয়টা যদি আমি মাথায় রাখি, কেন নিষ্ক্রিয় বিন্দু হয় সেটা আগে জানতে হবে। তাদের মধ্যে দুটো চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের জন্য নিষ্ক্রিয় বিন্দু সৃষ্টি হয়। তো আমি মনে করি যে এখানে একটা পজিটিভ চার্জ নিছি আর এখানে একটা নেগেটিভ চার্জ নিছি, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখবা, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে না, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে, দুটোটাকে আকর্ষণ করবে। তবে এক্ষেত্রে বলের দিক কোন দিকে হবে, বলের দিক বা প্রাবল্যের দিক হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এইটা স্যার আপনারা খুব জোরে সোরে খেয়াল রাখবেন। এবং এই বলের দিক হবে কোন দিকে, বলের দিক হবে কোন দিকে, পজিটিভ টু নেগেটিভের দিকে, অর্থাৎ ঋণাত্মক চার্জের দিকে। এই বলের দিক হবে ঋণাত্মক চার্জের দিকে। আচ্ছা, এরপর যদি এরকম হয় দুইটাই নেগেটিভ চার্জ হয়, দুইটাই যদি নেগেটিভ চার্জ হয় তাহলে তারা, এখানে Q1 ধরলাম, এটা Q2 ধরলাম, দুইটাই নেগেটিভ চার্জ। আমি এরকমও বলে দিলাম যে Q1 ইজ গ্রেটার দেন Q2 বা Q2 ইজ গ্রেটার দেন Q1 হতে পারে। তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, এরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। এখন এখানে ধরলাম F1, এখানে F2। দেখো বিকর্ষণ করলে F1 ডিরেকশনটা কোন দিকে, এদিকে, F2 ডিরেকশনটা কোন দিকে, ওইদিকে। F1 এইদিকে, F2 ওইদিকে। এখন Q1 যদি বড় হয় তাহলে কি হবে, F1 বড় হবে বা F2 ছোট হবে, নাকি এ বড় তাই এ বিকর্ষণ বেশি করবে তাই F2 বড় হবে F1 ছোট, এরকম কোনো বিষয় না। এখানে আমি F1 F2 আলাদা করে বলছি, কিন্তু দেখো যে বিষয়টা যে দুইটার মান সমান হবে, দুইটাই, কে চার্জ বড় কে ছোট এটা কোনো বিষয় না। যে ছোট হোক বড় হোক, দুই চার্জ দুইজনকে সমান বলেই কি করবে, বিকর্ষণ করবে। এই জিনিসটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। এবং ডিরেকশন কি হবে, দুইজনারই বিপরীত দিকে ডিরেকশনটা, বলের ডিরেকশনটা খুব খেয়াল রাখবে, কারণ অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। একটা চার্জ, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ হলে আকর্ষণ হবে, এবং আকর্ষণের বলের দিক হবে কি, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, ঋণাত্মক চার্জের দিকে। এখানে দুটো চার্জ যদি নেগেটিভ হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে কোন দিকে, উল্টা দিকে। 3 নাম্বারটা দেখো, যদি দুইটা চার্জই পজিটিভ হয় তাহলে কি করবা, এখানেও আমি একটা কথা বলে দিতে চাই যে একটা বড় একটা ছোট যদি হয় কোনো ব্যাপার না, দুইটাই কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, এবং দুইটাই পরস্পরকে বিকর্ষণ করবে এবং সেম বলে, এই এফ আর এই এফটা কি হবে, সমান হবে, তারা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে তোমরা বুঝলা যে একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ হলে পরস্পরকে আকর্ষণ করবে ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে। দুইটা চার্জ যদি নেগেটিভ হয় পরস্পরকে বিকর্ষণ করবে দুই দিকে এবং সমান বলে বিকর্ষণ করবে, কেউ বেশি ঠেলা দেবে কম ঠেলা দেবে এরকম না, পরস্পরকে বিকর্ষণ করবে সমান বলে। একই কথা, দুটো যদি পজিটিভ চার্জ হয়, সেম চার্জ হয়ে যায়, তারা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে সেম বলে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, সেম চার্জ হলে বিকর্ষণ করে। স্যার এখানে একটা জিনিস আমরা এখানে তাহলে আমরা আকর্ষণ বিকর্ষণ বলের দিকগুলো দেখেই ফেলছি। এখন আরেকটা বিষয় যদি থাকে এরকম যে নিষ্ক্রিয় বিন্দু কোথায় থাকবে। এখন বিষয়টা বুঝো, নিষ্ক্রিয় বিন্দু কেন তৈরি হয়। নিষ্ক্রিয় বিন্দু বলতে কি, অন্য কোনো চার্জ যদি সেখানে রাখা হয় তাহলে এই দুই চার্জের কেউই তাকে আকর্ষণও করবে না বিকর্ষণও করবে না। তাহলে দেখো এইখানে যদি একটা চার্জ আমি রাখি, এইখানে যদি একটা চার্জ রাখি তাহলে এ তাকে অবশ্যই বিকর্ষণ করবে, এ তাকে অবশ্যই আকর্ষণ করবে, এর মধ্যে আমি যেখানেই রাখি, এর মধ্যে আমি যেখানেই রাখি। কিন্তু এর মধ্যে এমন একটা বিন্দু আছে, এই দুইটার মাঝামাঝি এমন একটা বিন্দু আছে যেখানে যদি এক কুলম্ব পজিটিভ চার্জ রাখি, এও তাকে আকর্ষণ করবে না, এও তাকে আকর্ষণ করতে পারবে না। কারণ কি, এই দুজনের বিকর্ষণ বলের জন্য দুজনের দুদিকে থাকবে। বা একটা কথা ভাবতে পারো যে এর আকর্ষণ বল আর এর আকর্ষণ বল দুটো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে আলটিমেটলি। এবং এই বলটা আমি যদি চিন্তা করি এরকম, লাইক এখানে একটা পজিটিভ এক কুলম্ব চার্জ আছে, পজিটিভ এক কুলম্ব চার্জ যদি থাকে তাহলে যেটা হবে যে এই চার্জ আর এই চার্জটাকে আকর্ষণ করবে, এই চার্জ আর এই চার্জের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এই দুই চার্জের মধ্যে আকর্ষণ বল যদি F1 হয়, এই দুই চার্জের মধ্যে যে আকর্ষণ বল F2 হয়, তাহলে F1 আর F2 যদি সমান হয়ে যায়, F1 আর F2 যদি সমান হয়ে যায়, কিন্তু দেখো এর বিপরীতমুখী, তাহলে মানে কি হয়ে যাবে, টোটালটা কত হবে, F1 প্লাস F2 ইকুয়াল টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। সমান এবং তারা যেহেতু বিপরীতমুখী, সুতরাং তাদের তোমার যোগফলটা কত হবে, 0 হবে। তাই যদি হয় এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা বলবো, যে এই জায়গাটা কি নিষ্ক্রিয়, অর্থাৎ এই চার্জটা এদিকেও মুভ করবে না এদিকেও মুভ করবে না, এইরকম একটা ঘটনা। তাহলে তুমি এটা মনে রাখবা যে দুইটা চার্জ যদি সেম হয়, দুইটাই যদি নেগেটিভ হয়, তার মাঝখানে কোনো একটা বিন্দু আছে যেখানে কি হবে,
নিষ্ক্রিয় বিন্দু থাকবে। কোথায় নিষ্ক্রিয় বিন্দু থাকবে? মাঝখানে নিষ্ক্রিয় বিন্দু থাকবে। এটা একটা কারণ আছে বলরেখার কারণে, সেটা তোমাদেরকে বলরেখা পড়ানোর সময় বলবো, বাট অঙ্ক করার জন্য এইটুকু এখন আমাদের জানতে হবে। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যদি দুইটাই পজিটিভ চার্জ হয় তাহলে দুইটা যদি পজিটিভ চার্জ হয় তখন আপনি বুঝবেন যে এখানে যদি একটা পজিটিভ চার্জ থাকে তাহলে দেখো এও তাকে বিকর্ষণ করবে, এও তাকে বিকর্ষণ করবে। দুজনের বল যদি সমান হয়ে যায়, F1 আর F2 যদি সমান হয়ে যায়, মানের দিক থেকে যদি সমান হয়ে যায়, কিন্তু দুজনের ডিরেকশন কি? দুজনের ডিরেকশন হচ্ছে কি উল্টা, তাহলে আমি ভেক্টর এইভাবে ভেক্টর দেখাতে পারি, যোগফল কত হবে 0। অথবা যদি মান বিয়োগ করি তাহলে আমাকে বলতে হবে যেহেতু দুইটা ভেক্টরের ডিরেকশন F1 আর F2 ডিরেকশন কি উল্টা, সেক্ষেত্রে মান করতে গেলে লব্ধিটা কত হবে? F1 - F2। তোমরা জানো দুইটা ভেক্টর যদি কি হয় বিপরীত দিকে ক্রিয়া করে তাদের লব্ধি কি হয়? F1 - F2 হয়ে যায়। দুইটা ভেক্টর যদি ওই PQ এর সূত্র দ্বারা করো তাহলে কি হবে? দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের লব্ধি, তাদের যোগফল মানে লব্ধি, এখানে কি হয়ে যাবে? মান নেগেটিভ হয়ে যাবে 0। তার মানে এখান থেকে আমি বুঝলাম যে দুইটা ভেক্টরের যদি বল বিকর্ষণ বল সমান হয়ে যায় তখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। যার জন্য এইখানে দুইটা চার্জ যদি নেগেটিভ থাকে বা দুইটা চার্জ যদি পজিটিভ থাকে তাহলে নিষ্ক্রিয় বিন্দু কোথায় পাওয়া যাবে? নিষ্ক্রিয় বিন্দু এই মাঝখানে পাওয়া যাবে। বা কোন একটা চার্জ স্থাপন করলে, এখানে আমি 1 কুলম্ব চার্জ দিয়ে বলি যে 1 কুলম্ব চার্জ নিয়ে যদি 5 কুলম্ব 10 কুলম্ব চার্জ স্থাপন করি তাহলেও কি হবে? যে এই চার্জটা সামনে পিছনে কোনো দিকে মুভ করবে না। তোমাদেরকে প্রশ্ন করা হয় যে এই জায়গাটা কোথায়, এখান থেকে কত দূরে এই জায়গাটা, বা এখান থেকে কত দূরে এই জায়গাটা, এই দূরত্বটা নির্ণয় করতে বলা হয়, তখন তোমাদের এই দূরত্বটা নির্ণয় করতে হয়। তবে প্রথম প্রশ্ন হয় যে এই দূরত্বটা কোন দিকে নির্ণয় করব, মাঝে থাকবে না বাইরে থাকবে? তো সেটাই আমি বুঝাতে চাইলাম। যদি স্যার দুইটা চার্জ নেগেটিভ হয় বা দুইটা চার্জ পজিটিভ হয়, আপনি বুঝে যাবেন যে তাদের মাঝামাঝি এই একই সরলরেখার উপরে মাঝামাঝি একটা বিন্দু আছে যেখানে একটা নিষ্ক্রিয় বিন্দু আছে। আপনি ধরে নেবেন অঙ্ক করার সময় যে প্রথম চার্জ থেকে x একক দূরে কি আছে? নিষ্ক্রিয় বিন্দু আছে। মধ্যবর্তী দূরত্ব যদি d হয় তাহলে দ্বিতীয় চার্জ থেকে দূরত্ব কত? এইটুকু দূরত্ব হচ্ছে d - x। আপনি কি করবেন? এই দুটার মধ্যে বল নির্ণয় করবেন, দুই বলকে সমান করবেন, দেখবেন x এর মান চলে আসবে। তো এভাবে আমরা দুইটা চার্জের মধ্যে, এবং সেম প্রসেসটা এখানে অ্যাপ্লাই করবা। দুইটা চার্জ যদি নেগেটিভ বা দুইটা চার্জ যদি পজিটিভ হয়। স্যার এইটা তো গেল, এখন যদি আমি কি করি, একটা চার্জ পজিটিভ একটা চার্জ নেগেটিভ হয়, সেক্ষেত্রে নিষ্ক্রিয় বিন্দু কই পাবো? এটা আপনি ব্যাখ্যা দেন না, এটা ব্যাখ্যা দেই নাই। কারণটা হচ্ছে যে আমি শুরুতেই বলছি যে এখানে কোনো নিষ্ক্রিয় বিন্দু পাবো না। এই ধরনের ঘটনা যদি হয়, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তাহলে এদের সংযোগ যে রেখা আছে সেই সংযোগ রেখার বাইরের কোনো বিন্দুতে তুমি নিষ্ক্রিয় বিন্দু পাবা। ধরে নাও যে কোনো সাইডে তুমি বিন্দুটা বাম সাইডে ধরতে পারো বা ডান সাইডে ধরতে পারো, যে কোনো সাইডে। প্রশ্ন অ্যানসার করার পরে সেই অ্যানসার তোমাকে বলে দিবে সঠিকভাবে সেটা এই দিকে নাকি এই দিকে, তার আগে তুমি বলতে পারবে না। হতে পারে এই দিকে, হতে পারে এই দিকে, কোন দিকে এটা আমি যে কোনো একদিকে ধরে নিব। প্রথমে যখন অঙ্ক করার আগে করব তখন এটা ধরে নেব। সাপোজ আমি এখানে ধরলাম যে নিষ্ক্রিয় বিন্দু Q1 চার্জের বাম দিকে, Q1 চার্জ থেকে Q2 চার্জ যেদিকে আছে তার বিপরীত দিকে কত দূরে আছে? x একক দূরে নিষ্ক্রিয় বিন্দু আছে। যেখানে নিষ্ক্রিয় বিন্দু থাকবে সেখানে 1 কুলম্ব 2 কুলম্ব 5 কুলম্ব যে কোনো চার্জ স্থাপন করো, লাইক q কুলম্ব যদি চার্জ স্থাপন করি তাহলে এই চার্জের উপর এই চার্জের জন্য এবং এই চার্জের জন্য টোটাল বলটা কত হবে? 0 হবে। কারণ দেখো এর জন্য যে বলটা ক্রিয়া করবে Q1 আর এটা পজিটিভ এটাও পজিটিভ, এই দুজনের মধ্যে যে বলটা ক্রিয়া করবে সেই বলটা হচ্ছে F1 এটা 3 ধরো তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। F13 বলটা কি হবে? F13 বলের দিক কোন দিকে হবে? Q1 থেকে Q3 এর দিকে, এবং এই দুই চার্জের মধ্যে যে বল হবে F23 এই বলটার দিক কোন দিকে হবে? দেখো তীরটা দেখো কোন দিকে, 3 থেকে 2 বলে দিলাম, 3 থেকে 2 এর দিকে, অর্থাৎ এই বলটা কি করবে? আকর্ষণ করবে, আর এই বলটাকে কি করবে? বিকর্ষণ করবে। এখন দেখো দুটো বল বিয়োগ করতে পারতেছো। এখন যদি এই দুটোর লব্ধি নিতে চাও তাহলে তুমি F13 F32 হবে। এখন এই দুটো বল যদি সমান হয় তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর যেখানে 0 হবে সেখানে তুমি নিষ্ক্রিয় বিন্দু পাবা। কিন্তু এর মাঝখানে দেখতেছিলা যে এ ওকে কি করতেছে? সাপোজ এখানে একটা পজিটিভ চার্জ স্থাপন করলাম, তাহলে এ ওকে কি করবে? বিকর্ষণ করবে কোন দিকে? ওই দিকে। এ ওকে আকর্ষণ করবে কোন দিকে? এই দিকে। তো দুটো চার্জ যদি একই দিকে বল প্রয়োগ করে, এই বলের দিক এদিকে, এই বলের দিক এইদিকে, তাহলে তুমি মাঝখানে কোথাও কি পাবা না, মানে বিয়োগ করার জায়গা পাচ্ছ না। দুটো কি হচ্ছে? দুটো বল একদিকে হলে যোগ করতে হচ্ছে, যার জন্য এই মাঝখানে তুমি নিষ্ক্রিয় বিন্দু পাচ্ছ না। আর এখানে দেখো যে এইখানে সুবিধাটা হচ্ছে এ তাকে বিকর্ষণ করছে বলের দিক এইদিকে, আর এখানে ও আকর্ষণ করতেছে বলের দিকে এইদিকে, যার জন্য তুমি কি করতেছো? দুটো বিপরীত দিকে বল বিকর্ষণ করতে পারতেছো।
স্যার এদিক না নিলে যদি ওইদিকে নেই, হ্যাঁ ওইদিকে নিয়ে দেখো একই ঘটনা ঘটবে। তাহলে এই যদি হয় একটা চার্জ যদি পজিটিভ থাকে একটা চার্জ যদি নেগেটিভ থাকে, তাহলে তোমার নিষ্ক্রিয় বিন্দুটা কোথায় থাকবে, হয় বাম দিকে অথবা ডান দিকে, তুমি ধরে নিবা একটা। আচ্ছা কিভাবে স্যার অঙ্ক করব? এই অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে এরকম, যদি মধ্যবর্তী দূরত্ব এই চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে তুমি প্রথমে কি করবা, এই দুটার মধ্যে বল বের করবা, F1 থিটা বের করবা, সেটা কত 1/4 এপসাইলন নট q1 q3 ভাগ r স্কয়ার, এবং ডিরেকশনটা বলে দিবা কোন দিকে, এই 1 থেকে 3 এর দিকে, q1 থেকে q3 এর দিকে। এখন ওইখানে যে q1 থেকে q3 এর দিকে হবে তা কিন্তু না, তোমরা বুঝে গেছো যে আকর্ষণ বলটা কি রকম হয়, বলের দিক হয় কি, দুইটা যদি পজিটিভ চার্জ হয় বিকর্ষণ করবে, যার জন্য এই বলটার ডিরেকশন হবে এই দিকে। আর এইটার উপর আমি বলবো স্যার এইদিকেও তো একটা বলের বিকর্ষণ বল কাজ করবে, ওইটার উপর যে বল ক্রিয়া হচ্ছে সেটা তো আমরা নিব না, আমরা চিন্তা করব এই চার্জের উপর কি পরিমাণ বল প্রয়োগ করে, এই চার্জের উপর কি পরিমাণ বল ক্রিয়া করতেছে, যার জন্য ডিরেকশনটা এই দিকে নিব আমি। আর F1 থিটা হচ্ছে এই দিকে, আর এটার সাথে এটার যে বলের দিক সেটা স্যার এই দিকে আকর্ষণ করবে। তো প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস আর মাইনাসের মধ্যে বলের ডিরেকশনটা হয় মাইনাসের দিকে, তার মানে F2 থিটা হচ্ছে কত 1/4 এপসাইলন নট q2 q3 ভাগ r স্কয়ার। সো সরি, এখানে এইটুকু দূরত্বকে যদি আমরা x ধরি, তাহলে এই দুইটা চার্জের মধ্যে দূরত্ব হচ্ছে x, আর এইখান থেকে এইটুকুর মধ্যবর্তী দূরত্ব কত r প্লাস x হোল স্কয়ার। আচ্ছা পাওয়া গেল। এখন নিষ্ক্রিয় বিন্দু হওয়ার অর্থ কি, এই দুটো বল সমান, তার মানে তুমি কি করে দিবা, F13 F23, এই দুটো মান তুমি বসাও, এই দুটো এই বল দুটো ইকুয়েশনকে সমান করো, তারপর কাটাকাটি করে এখান থেকে কি করো x এর ভ্যালু বের করো, তাহলে তুমি বলে দিবা যে q1 থেকে এত দূরে, আর x এর ভ্যালু যদি নেগেটিভ চলে আসে তার মানে বলবা যে q1 থেকে ডান দিকে তুমি যেদিকে ধরছিলা তার বিপরীত দিকে অবশ্যই সেই দূরত্ব এতটা হবে যে r এর চাইতে বেশি হবে, সুতরাং বলে দিবা যে q1 থেকে এত দূরে ডান দিকে অবস্থিত। এভাবে আমরা কি করতে পারি, দুটো চার্জের মধ্যে যদি আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে, তাহলে দুটো চার্জ যদি হচ্ছে পজিটিভ নেগেটিভ হয়, তাহলে তাদের মধ্যে যে দূরত্বটা সেটা আমরা বের করতে পারবো, কোথায় নিষ্ক্রিয় বিন্দু আছে, নিষ্ক্রিয় বিন্দু দূরত্ব বের করতে পারবো। আমি একটা অঙ্ক দেখাবো, যেখানে তোমরা হয়তো বললো স্যার আপনি দেখালেন যে একটি সরল রেখার উপর দুইটা চার্জ নিয়ে দেখালেন, যদি এরকম হয় দুইটা চার্জ আছে সরল রেখায় নাই, তাহলে তাদের মধ্যে কিরকম বল ক্রিয়া হবে সেরকম একটা অঙ্ক আমরা দেখবো। চলো দেখো, এখানে একটা অঙ্ক আছে যে দুইটা একই সরলরেখার উপর দুটো বল আছে 5 কুলম আর 8 কুলম, আর আরেকটা চার্জ আছে তোমার হচ্ছে 3 কুলম, সেটা সি বিন্দুতে। এখন এখানে যদি এই সি কোণটা 60 ডিগ্রি হয়, প্রশ্ন হচ্ছে 60 ডিগ্রি যদি হয়, তাহলে প্রশ্ন হচ্ছে সি বিন্দুতে থাকা 3 কুলম চার্জের উপর ক্রিয়াশীল বলের মান কত। তাহলে সি বিন্দুতে থাকা চার্জের উপর কে কে বল প্রয়োগ করতেছে, এই 5 কুলম চার্জ আর এই 8 কুলম চার্জ বল প্রয়োগ করবে। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমে যে এই 5 কুলম চার্জ কি পরিমাণ বল প্রয়োগ করবে এবং তার দিক কত, 5 কুলম চার্জ যে পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে আমরা লিখি যে FAC এ বিন্দুতে থাকা চার্জ এবং সি বিন্দুতে থাকা চার্জের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে। আমরা যেহেতু কিছু কোনো মাধ্যমের কথা বলি, তুমি ধরে নিও এটা শূন্য মাধ্যম, 9 × 10⁹ 9 × 10⁹, তারপরে লিখো QA এ বিন্দুর চার্জ, QC সি বিন্দুর চার্জ ভাগ মধ্যবর্তী দূরত্ব। ও সরি, আমার প্রশ্নে পুরো দূরত্বে যাওয়া হয় নাই, ধরে নাও এটা এই দুটাই 3 মিটার করে, এই দুটাই 3 মিটার করে, তাহলে এখানে তুমি লিখে দিবা r স্কয়ার বা AC স্কয়ার। দূরত্বটা কত, এখানে AC তে আমি AC স্কয়ার দিলাম 9 × 10⁹। Q এর মান হচ্ছে আমাদের হচ্ছে 5। দেখো এই সূত্র যখন অ্যাপ্লাই করতেছি তখন আমি চার্জের যে পজিটিভ মান বা নেগেটিভ মান এগুলা নিচ্ছি না, কারণ আমি ডিরেকশনটা ওই পজিটিভ নেগেটিভের উপর নির্ভর করে না, আমরা মান নির্ণয় করতেছি, বলের মান নির্ণয় করতেছি, তাই এখানে পজিটিভ নেগেটিভ মানগুলো নিব না, ডিরেকশনটা আমি নিজে লিখেই দিব, ঠিক আছে। তো আমরা এখানে পজিটিভ নেগেটিভ এই জন্য নিব না, এখানে 3 নিব। আর এসির মান কত, এসির মান হচ্ছে 3 স্কয়ার। তাহলে দেখো এখান থেকে কত পাচ্ছ, এখান থেকে পাচ্ছ তোমরা 9 কাটা, তাহলে 15 × 10⁹ নিউটন, এবং দিক কোন দিকে, এইটার দিক দেখো, এইটার দিক আমি
দুজন দুজনকে বিকর্ষণ করবে, মানে 5 কুলম্বকে এদিক ঠেলবে আর 3 কুলম্বকে ওই দিকে ঠেলবে। তাহলে আমি কোন ডিরেকশনটা নেব? এই চার্জের উপর বলের কথা বলছে, তাহলে এই দিকে যে ডিরেকশন এটা দিয়ে আমার কাজ নাই, আমার কাজ হচ্ছে ওই চার্জের উপর বলের ডিরেকশন কত। ওই চার্জের উপর যেহেতু বল আছে তাহলে ওটার ডিরেকশন ওই দিকে। তাহলে এফ এসি ডিরেকশন হচ্ছে কোন দিকে? এসি বরাবর, এদিকে কাজ করতেছে এফ এসি। তাহলে বলে দাও যে এসি বরাবর বাইরের দিকে, এসি বরাবর বাইরের দিকে, বাইরের দিকে। আচ্ছা, এটা গেল আমাদের প্রথমটা। এখন পরবর্তীতে যেটা থাকে তোমার হচ্ছে বিসি এর মধ্যে, তাহলে এফ বিসিটা কত? এফ বিসি বি চার্জ এবং সি চার্জের মধ্যে যে বল সেটা হচ্ছে কত? 9 × 10⁻⁹। আমি দ্বিতীয়বার এইভাবে কিউবি কিউসি লিখতেছি না, ডাইরেক্টলি চার্জের মানটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে 8 কুলম্ব। তোমরা লিখবা, সূত্রটা লেখা বেশি বেটার। 8 কুলম্ব আর 3 কুলম্ব, নিচে কত দূরত্ব থাকতেছে ওই একই দূরত্ব দিছি, তাহলে 3 স্কয়ার। তাহলে এখানে কত পাবা তুমি? 9 9 কাটা 24 × 10⁹ নিউটন পার কুলম্ব, নিউটন। ডিরেকশন কোন দিকে? এইটা দেখো, আমরা জানি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে যে বলটা ক্রিয়া করে সেটা আকর্ষণ বল এবং সেটা দিক হবে কোন দিকে? নেগেটিভ চার্জের দিকে। তার মানে এটা হচ্ছে সিবি বরাবর, এটা ডিরেকশন হচ্ছে সিবি বরাবর। আচ্ছা, এখন এইটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে? এটা একটা সরলরেখা, তাহলে এই কোণটা হবে 120 ডিগ্রি। তাহলে আমরা লিখে দেব এফ এসি ও এফ বিসি এর মধ্যে বল এফ সিবি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 120 ডিগ্রি। এখন দুইটা ভেক্টর যদি ক্রিয়া করে, দুইটা ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধি কোন দিকে হবে? লব্ধি স্যার এই বরাবর হবে, লব্ধি মাঝ বরাবর থাকে, লব্ধি মাঝ বরাবর থাকে। এখন যেটা করতে হবে, এই লব্ধির মানটা আমাদের নির্ণয় করতে হবে। লব্ধির মান আমাদের কিভাবে নির্ণয় করব? লব্ধি যদি এই দুইটার মধ্যে বল যদি এফ ক্রিয়া করে, তাহলে সি বিন্দুর উপর টোটাল বলটা ক্রিয়া করবে কত? এফ। এখন এফ ইকুয়াল টু তুমি লিখে দিবা যে সূত্রটা কি হয়? এফ ইকুয়াল টু, দেখো দুইটা ভেক্টরের মধ্যে দুইটা ভেক্টরের লব্ধির সূত্র কি হয়? পি স্কয়ার প্লাস √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টয়েস পি কিউ cos আলফা। cos আলফা, আলফার মানটা হয় ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। আমরা যে ভেক্টর দুটো আছে তার মধ্যবর্তী কোণ পাইছি 120 ডিগ্রি। আমরা লিখব এফ এসি স্কয়ার প্লাস এফ বিসি স্কয়ার প্লাস 2 এফ এসি এফ বিসি cos 120 ডিগ্রি। আচ্ছা, আমাদের এখন এই ডাটাগুলো আমরা বুঝতে পারি, কারণ আমাদের শুধু অ্যানসারটা থাকলেই হবে। তাহলে এফ এসি এর মান কত ছিল আমার? এফ এসি এর মান ছিল 24 × 10⁹ নো 15 × 10⁹ হোল স্কয়ার, 24 × 10⁹ হোল স্কয়ার। এখানে পাইলাম কত? 2 × 15 × 10⁹ 24 × 10⁹ cos 120। এই ভ্যালুটা আসে 2.1 × 10⁻10 নিউটন। এখন এই লব্ধি বলটা দেখতেই পাচ্ছ যে এফ সিবি বলটা যদি এদিক ক্রিয়া করে, এফ এসি বলটা যদি এদিক ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি তাদের মাঝ বরাবর হবে। অনেক সময় লব্ধির মান আমরা পাইলাম যে এফ সি বিন্দুতে থাকা 3 কুলম্ব চার্জের উপর এই পরিমাণ বল প্রয়োগ করে। প্রশ্ন যদি করে যে এই এফ বলের দিক কোন দিকে, বা যদি বলে সি বিন্দুতে থাকা 3 কুলম্ব চার্জ কোন দিকে গতিশীল হবে, এমন কোশ্চেন যদি করে, তাহলে সি বিন্দুতে থাকা 3 কুলম্ব চার্জ যেদিকে গতিশীল হবে সেটা হবে কি? এই এফ বলের দিকে। এফ বল যেদিকে ক্রিয়া করবে সি বিন্দুতে থাকা 3 কুলম্ব চার্জ ওইদিকে গতিশীল হবে। তাহলে যদি এরকম কোশ্চেন আমি যদিও করিনি, তাহলে যদি এরকম করতো, তাহলে লব্ধি বলের দিক তোমাদের বোধহয় ভেক্টরে মনে আছে কিভাবে নির্ণয় করতে হয়? দিক tan θ। ধরে নাও যে এইটা লব্ধি এফ কি করছে? বিসি এর সাথে থিটা কোণ করছে, তাহলে থিটা কোণ নির্ণয় করবে কিভাবে? tan θ। যার সাথে কোণ করে তাকে নিচে আলাদা রাখতে হয়। এফবিসি এই বরাবর ক্রিয়া করছে, এফবিসি এর সাথে এই বরাবর এফবিসি ক্রিয়া করছে, যার সাথে কোণ করছে তাকে নিচে বাম পাশে আলাদা রাখতে হয়। যার সাথে কোণ করে নাই এফএসি, ওর cos উপাংশ, cos কত ডিগ্রি? cos দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ এফএসি এবং এফবিসি দুইটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি নিতে হবে, আর উপরে নিতে হবে এফএসি cos না sin 120 ডিগ্রি। এখন এইখান থেকে এফএসি এফবিসি এসবের মান জানো
এই বসালে ট্যান থিটার মানটা পেয়ে যাবা। থিটার মান যেদিকে পাবা সেদিকে তুমি বলে দিবা যে বলটা ওইদিকে গতিশীল। এভাবে আমরা তিনটা বল চার্জ যদি একই সরলরেখায় নাও থাকে তাহলে তারা কোন দিকে গতিশীল, তৃতীয় কোনো চার্জের উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে, সেই বলের দিক কোন দিকে সেগুলো নির্ণয় করতে পারবে। দেখো এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে +13 কুলম্ব একটা চার্জ আর এখানে একটা -7 কুলম্ব চার্জ আছে। আর একটা চার্জ এই 13 কুলম্ব চার্জটা এ বিন্দুতে আছে আর -7 কুলম্ব চার্জটা বি বিন্দুতে আছে। তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3 মিটার। -3 কুলম্ব চার্জটা আলাদাভাবে রয়েছে। এখন প্রশ্ন বলা হয়েছে যে -3 কুলম্ব চার্জকে এ ও বি এর চার্জের সাথে স্পর্শ করে, প্রথমে এর সাথে স্পর্শ করেছে, পরে বি এর সাথে স্পর্শ করা সরায় রাখছে। সরিয়ে রাখলে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? এই ধরনের কোশ্চেন যদি হয় তাহলে প্রথমে ব্যাপারটা বলি। এটাকে প্রথমে যখন এ এর সাথে স্পর্শ করাইছে, তারপরে বি এর সাথে স্পর্শ করাইছে। যখন এ এর সাথে স্পর্শ করাইছে, সলিউশনটা দেখো, তখন এ বিন্দুতে মোট চার্জ এর সাথে স্পর্শ করানোর পর হচ্ছে এ প্রাইম, ধরো না এ বিন্দুতে মোট চার্জ বলে দিতে পারো যে এ বিন্দুতে মোট চার্জ হচ্ছে কত? +13 কুলম্ব। দুটো একসঙ্গে যোগ করে দিবা, যোগ করলে কত হইলো? +10 কুলম্ব একত্রে হয়ে গেল। তারপর যখন টাচ করানোর পরে দুটোকে আলাদা করে ফেলবা, যখন আলাদা করবা, পুনরায় আলাদা করার পর এটাকে তুমি চিন্তা করো সি বিন্দুর চার্জ, তাহলে আমাদের বোঝাতে একটু সুবিধা হবে। করার পর কিউ এ প্রাইম বলতে এ বিন্দুর চার্জ আলাদা করার পর সেটা হচ্ছে কিউ এ প্রাইম ইকুয়াল টু কিউ সি প্রাইম। অর্থাৎ আলাদা করার পর এটাকে যখন এখান থেকে আলাদা করব, তখন এই চার্জ আর 3 কুলম্ব থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটার মান হবে এই যে দুটোকে যোগ করছো সেই দুটোর যোগফলকে 2 দ্বারা ভাগ করো, অর্থাৎ সমান। এই দুটোকে যখন একসাথে করবো তখন ওই দুটো চার্জ একত্রিত হবে, হওয়ার পর আলাদা হওয়ার সময় দুজন সমান চার্জে চার্জিত হবে। তাহলে কত থাকবে এখানে? +5 কুলম্ব চার্জ। এখন দেখো টাচ করানোর পরে এখন সি বিন্দুর চার্জ হয়ে গেছে, সি বস্তুর চার্জ হয়ে গেছে কত? এখন কিউ সি প্রাইম 5 কুলম্ব। এটা মনে রাখতে হবে। এখন বি বিন্দুতে স্পর্শ করিয়ে আলাদা করলে যখন ওইখানে স্পর্শ করে আবার আলাদা করবা, তখন কিউ বি প্রাইম কি হবে? কিউ বি প্রাইম আর কিউ সি ডাবল প্রাইম। কারণ কি ওইখানে টাচ করার পরে আবার যখন আলাদা করবা তখন এখানকার চার্জের মান কিউ সি প্রাইমের চাইতে আলাদা হয়ে যাবে। কিভাবে নির্ণয় করবা? বিতে চার্জ কত ছিল এটা লিখবা। বিতে চার্জ ছিল হচ্ছে আমার আগে কিউবি ছিল হচ্ছে আমার 7 কুলম্ব, -7 কুলম্ব। তখন এর সাথে যোগ করছে কি সি এর চার্জটা নিয়ে যোগ করতে পারি না। এখানে কি করছি, এখান থেকে যখন আলাদা করছি তখন 5 কুলম্ব চার্জ ওলা ছিল সি, সেটাকে নিয়ে যে অর্থাৎ কিউ সি প্রাইম সেটাকে নিয়ে যে এখানে যোগ করছি, তার মানে +5 কুলম্ব যোগ করতে পারছি। এখন এই দুটো যোগ করলে কত হবে? আমার এই দুটো যোগ করে যা হবে সেই দুটোকে যখন আলাদা করবো সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে, তখন 2 দ্বারা ভাগ করে দেবো। তাহলে এখানে কত পাবা? এখানে পাবা -2 কুলম্ব, তার মানে এখানে পাবা 1 কুলম্ব এবং সেটা পাবা -1 কুলম্ব। এখন এরপরে কি বলছে যে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান। এখন এ বিন্দুতে চার্জের মান হয়ে গেছে কত? এ বিন্দুতে চার্জের মান হয়ে গেছে তোমার হচ্ছে 5 কুলম্ব আর বি বিন্দুতে চার্জের মান হয়ে গেছে 1 কুলম্ব, সেটা হচ্ছে -1 কুলম্ব। অতএব এফ এ বি ইকুয়াল টু হচ্ছে, যদি কিছু বলে নাই শূন্য মাধ্যম ধরে নাও, 9 × 10⁹ কিউ এ প্রাইম কিউ বি প্রাইম ভাগ কত? আর স্কয়ার। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3 মিটার, দেখতে পাচ্ছ। 9 × 10⁹ আমার কিউ এ প্রাইমের মান হচ্ছে 5। আমরা চার্জের মান নিচ্ছি তাই +5 আর দেওয়ার দরকার নাই। আর কারণ এখানে মাইনাসের জন্য যে জিনিসটা হবে বলের মান নেগেটিভ আসবে এবং সেটা আকর্ষণ করবে কোন দিকে?
বলের দিক হবে এদিকে। সেটা সেটা প্রশ্ন করা হয় না, শুধু মান চাওয়া হয়েছে বলে, সুতরাং মান নিয়ে কাজ করো। আর যদি বলের দিক চাওয়া হতো তোমরা বলে দিতা যেখানে বলের দিক হবে ওই দিকে, নেগেটিভ চার্জের দিকে। আচ্ছা, এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 1। তো আমরা 1 দিলাম, আর নিচে দিলাম আর স্কয়ারের মান হচ্ছে কত, সি স্কয়ার। 9 9 কাটা, তাহলে 5 × 10⁹ নিউটন। অর্থাৎ এই ধরনের কন্ডিশনে কিভাবে দুটি চার্জের যদি একটা চার্জ আরেকটা চার্জকে স্পর্শ করে, এভাবে যদি আমি একটা গোলককে নিয়ে এসে স্পর্শ করা আলাদা করি, অথবা তার দ্বারা যুক্ত করি, পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তারপর আবার কেটে দিয়ে আলাদা করি, সেই সব ক্ষেত্রে এই কন্ডিশন চার্জ দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দেব। ঠিক আছে? তাহলে আমরা কুলম্ব সূত্র রিলেটেড যে প্রবলেমগুলো হতে পারে বা সূত্রে যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে।